সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যান্ত্রিক ত্রুটি এবং নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের নির্ধারিত সময়ের ক্লাসটি একটু বিলম্বিত হলো। শুরু করার পরও আমাদেরকে ক্লাসটিকে রিভিউ করতে হলো। তো এরকম সমস্যা হতেই পারে। আজকে রাজশাহীতে বেশ নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তো আমি আর আমার পরিচয় দিচ্ছি না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমার কন্ট্যাক্টেও বলেছি আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্লাসরুমে। আমি ক্লাসটাকে আবার একটু রিভিউ করে নিচ্ছি। তোমরা এই আমাদের অনাকাঙ্ক্ষিত কিছু সমস্যা, সেটা তোমরাও ফেস করছো, আমরাও ফেস করছি। তো নেটওয়ার্কের প্রবলেম হলে তো আর অনলাইন ক্লাসটাকে স্মুথলি নিয়ে যাওয়া যায় না, এটা তো স্বাভাবিক বিষয়। তো এখন আমরা আবার সেটাতে ফিরে এসেছি। আশা করি তোমরা আবার আমার সাথে লাইভে আসবে এবং ক্লাসটিকে উপভোগ করবে। দেখো, আমাদের রাজশাহী কলেজের শ্রেণীকক্ষ, এটা স্টুডেন্ট সেন্টার্ড ক্লাসরুম। আমি ইতিমধ্যে এই বিষয়টা বলেছি। এখানে 2 জন শিক্ষক যাওয়া হয় প্রতিটা বিষয়ের এবং তাদের সাথে ইন্টারাকশানে ক্লাসটা হয়। ইন্টারেক্টিভ ক্লাস রুম বলি আমরা। এটা স্টুডেন্টরাও বোর্ডে গিয়ে তার পারফরমেন্স দিতে পারে। তো ল্যাবের বিষয়গুলো আমাদের প্রিয় সম্মানিত অধ্যক্ষ স্যার এবং আরেকজন শিক্ষক এহসানুল হক স্যার, ওনারা ল্যাবরেটরিতে থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল হাতে কলমে কিভাবে জ্ঞান দান করা হয় সেটা দিচ্ছেন এবং তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্টরা সেখানে স্টেপ বাই স্টেপ নিজেরাও পারফর্ম করে ল্যাবরেটরিতে। ওকে, এখন আমরা বই টই নিয়ে অনেক কথা বলেছি এবং আমরা আজকে চলে যাচ্ছি আমাদের ল্যাবরেটরি গ্লাসওয়্যারগুলো নিয়ে। আমি খুব সংক্ষিপ্তভাবে যে গ্লাসওয়্যার, ম্যাক্সিমাম গ্লাসওয়্যারই আমি দেখিয়েছি। গোলতলি ফ্লাক্সটা আমি দেখিয়েছিলাম না, এই রাউন্ড বটম ফ্লাক্স। এই রাউন্ড বটম ফ্লাক্সটা আমি বলেছি পাতনের কাজে ব্যবহার করা হয়। এরপর পিপেটটা শুধু আমি দেখেছিলাম যেটা সাধারণ পিপেট, 10 ml, 20 ml, 25 ml, 50 ml। এবং আরেকটা দেখো আছে এই পিপেটের মাঝখানে স্ফীত অংশ, আর এই ডান পাশে দেখো একটা লম্বা পিপেট। এটা হচ্ছে লম্বা পিপেটটা হচ্ছে 1 স্থান পর্যন্ত তুমি তরলের আয়তন সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবে, কিন্তু মাঝখানে যেগুলো স্ফীত সেটা একবারে পূর্ণ সংখ্যায়, যেমন 5 ml, 10 ml, 20 ml, 25 ml এরকম। আর তার পাশে যেটা দেখতে পাচ্ছ লম্বা চিকন, এগুলোতে 1 স্থান পর্যন্ত তুমি তরলের আয়তন মাপতে পারবে। আর ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে মাইক্রোপিপেট। এবং মাইক্রোপিপেট এখানে তুমি একেবারে সূক্ষ্মতম লেভেলে, ধরো 1.1 ml বা 0.5 ml, 0.6 ml, 0.1 ml শুধু নিবা, সেই ক্ষেত্রে আমরা মাইক্রোপিপেট ব্যবহার করব এবং এটা অবশ্যই মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতিতে এটা মাইক্রোপিপেট ব্যবহার করা হয়। এবং তোমার পিপেটে তো আমরা সাধারণত মুখ দিয়ে টানি রাসায়নিক দ্রব্য, এটা উচিত নয়, আমাদের পিপেট ফিলার ইউজ করতে হয়। তোমরা ডান পাশে একবারে সর্বডানে যে কালারফুল ম্যাটেরিয়ালসগুলো দেখছো সেগুলোকে আমরা বলি পিপেট ফিলার। তো পিপেট ফিলার ওটা লাগিয়ে পিপেটিং করা যায়, খুব সুন্দরভাবে দ্রবণটাকে ওর মধ্যে টেনে নেওয়া যায়। ওকে, এরপরে দেখো বুরেট দেখিয়েছি আমি। বুরেট গতদিন আমি দেখেছি 50 ml হয় এবং বুরেট দ্বারাও তরলের আয়তন অতি সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় 1 স্থান পর্যন্ত। এবং তার পাশে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা গতদিন আমি দেখাই নাই কারণ গতদিন এটা আনা সম্ভব হয়নি। এটা হচ্ছে সেপারেটিং ফানেল বা পৃথকীকরণ ফানেল। সেপারেটিং ফানেলটা দেখো 3 রকম দেখতে পাই আমরা। একটা হচ্ছে মাঝখানে বেশি স্ফীত, আর একটা একটু মাঝখানে কম স্ফীত, একটু চৌকোন টাইপের, কোনা টাইপের, আর একটা দেখো একটু লম্বাটে টাইপের। এটা পৃথকীকরণ ফানেলটা আমরা দ্রাবক নিষ্কাশন প্রক্রিয়ায় ব্যবহার করি। কোন প্রক্রিয়ায় ব্যবহার করি? দ্রাবক নিষ্কাশন। আর বুরেট কোথায় ব্যবহার করি? আমরা টাইট্রেশন পদ্ধতিতে বুরেট ব্যবহার করি। এই বিষয়গুলো কিন্তু তোমাদের জানতে হবে। ওকে, এরপরে তোমরা আরেকটা বাম পাশে ডেসিকেটার দেখতে পাচ্ছ। ডেসিকেটারটা হচ্ছে তোমার রাসায়নিক দ্রব্যকে, যেগুলো হচ্ছে আর্দ্র থাকে, ভেজা ভেজা থাকে, তাদেরকে শুষ্ক করার কাজে আমরা ডেসিকেটার ব্যবহার করি, অথবা যে কোনো কেলাস, লবণ, কেলাস সলিড পদার্থকে আমরা ডেসিকেটারের মধ্যে রেখে দিই যাতে করে সে বায়ু থেকে জলীয় বাষ্প শোষণ করতে না পারে এবং সেটা শুষ্ক থাকে। তাহলে ডেসিকেটার আর্দ্র কেলাসকে, তোমাকে ওয়েট ক্রিস্টালকে কি করা হয়? শুষ্ক করার কাজে যে কাঁচ যন্ত্র ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি ডেসিকেটার। আর এই পাশে ওয়াশ বোতল, গতদিন আমি দেখিয়েছিলাম, সেখানে পাতিত পানি থাকে, এটা দিয়ে আমরা বিভিন্ন
কাজ সামগ্রী ধৌতকরণে রিন্স করার কাজে ব্যবহার করি এবং পাতিত পানি দিয়ে ফাইনালি আমার রিন্স করে নিতে হয়। এরপরে দেখো গ্লাস ওয়াশ, এটা আমরা ওয়াশ গ্লাস এটা আমরা দেখেছি, এবং বিকার এটাও গতদিন আমি দেখেছি। এরপরে আছে ফানেল, ফানেলটাও আমি গতদিন দেখেছি। ফানেলটা দুই ধরনের হয়, একটা হচ্ছে কাঁচের তৈরি বা প্লাস্টিক তৈরি হতে পারে। এটা যে কোনো দ্রবণ এক পাত্র থেকে আরেক পাত্র হয়তো বুলেটের মধ্যে নিবে বা সেপারেটিং ফানেলে নিবে, তখন বিকার এর সাহায্যে এটা যদি ট্রান্সফার করি ঢালি তাহলে আমরা এটা নিরাপদে ঢালতে পারি, এটা পড়ে যায় না। আর ডান পাশে যে বিকারটা দেখতে পাচ্ছ, ফানেলটা দেখতে পাচ্ছ, এটাকে বুকনার ফানেল বলি আমরা। বুকনার ফানেল, BUCHNER। বুকনার ফানেলটা হচ্ছে তুমি যদি কোনো ক্রিস্টাল ধরো প্রিসিপিটেট পড়ছে, ওই দ্রবণটাকে ছাঁকতে চাচ্ছ দ্রুততম সময়ে, তাহলে বুকনার ফানেলের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওটার মধ্যে ওই প্রেসিপিটেড দ্রবণটাকে আমরা ঢেলে দিয়ে তারপর ওখানে একটা সাকশন পাম্প লাগানো থাকে, ওটা দিয়ে খুব দ্রুত সেটাকে আমরা ফিল্টার করতে পারি এবং ওই যে ক্রিস্টালটা উপরে জমা হয়। তো বুকনার ফানেল এই স্পেশাল কাজে, তোমার বিশেষ করে ক্রিস্টালগুলোকে সেপারেটিং এর কাজে বুকনার ফানেল দ্রুততম সময়ে কাজ করা যায়। এরপরে কি, এখন আমরা আসছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করবে, তোমরা কমেন্টে একটু জানাবে যে তোমাদের আর কোনো প্রবলেম হচ্ছে কিনা নেটওয়ার্কে বা আমার কথা শুনতে বা ভিডিও কোয়ালিটিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, একটু কমেন্ট করে সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবে, সবকিছু ওকে আছে কিনা। তোমরা যদি একটু জানাও এখন তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, আমার সাউন্ড এবং ভিডিও সঠিকভাবে তোমরা পাচ্ছ কিনা তোমরা এখন একটু কমেন্ট করে জানাও। ওকে, এখন আমরা আসি ল্যাবরেটরিতে আমরা কি কাজ করি। আসলে ল্যাবরেটরিতে আমরা কেমিক্যাল অ্যানালাইসিস করি, তাই না? ল্যাবরেটরিতে আমরা কি করি? কেমিক্যাল অ্যানালাইসিস করি, অর্থাৎ রাসায়নিক বিশ্লেষণ করি, তাই না? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাসায়নিক বিশ্লেষণ আসলে কত প্রকারের হয় তোমরা একটু স্লাইডে খেয়াল করবে। রাসায়নিক বিশ্লেষণ আসলে দুই প্রকারের হয়। যত ধরনের রাসায়নিক বিশ্লেষণ করি এই দুইটা টাইপের মধ্যে যাবে। একটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস অর্থাৎ গুণগত বিশ্লেষণ, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস বা পরিমাণগত বিশ্লেষণ। ঠিক আছে, এখন কোয়ালিটেটিভ অ্যানালাইসিস বলতে কি বুঝি? কোয়ালিটেটিভ অ্যানালাইসিস হচ্ছে কোনো কিছু তুমি কোনো একটা পদার্থকে জানতে চাচ্ছ, এটার গঠন কি, এটার বৈশিষ্ট্য কি, এটা কি, আসলে এটা এই বস্তুটা কি, এটা জানতে চাচ্ছি, তাহলে সেটাকে আমরা বলছি গুণগত বিশ্লেষণ। এবং সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু আমরা গুণগত রসায়ন পড়ব, অর্থাৎ একটা পদার্থ কি দিয়ে তৈরি, এর মধ্যে কি কি আছে এগুলো জানতে চাচ্ছি আমি, তাহলে এটাকে আমরা বলবো গুণগত বিশ্লেষণ। ঠিক আছে, যেমন এটা আমার একটা রিমোট কন্ট্রোল যেটা দিয়ে আমি এখানে পাওয়ার পয়েন্ট কন্ট্রোল করছি, তাহলে এটার মধ্যে কি কি উপাদান আছে, কি কি আছে, বা এই বস্তুটা কি দ্বারা তৈরি, এটা ধাতু দিয়ে তৈরি না প্লাস্টিক দিয়ে তৈরি, প্লাস্টিক হলে কোন ধরনের প্লাস্টিক, এগুলো জানতে চাচ্ছি, তাহলে ওটাকে আমরা বলছি গুণগত বিশ্লেষণ। আর একটা কি, তুমি ধরো পাতিত পানির মধ্যে আমি সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিয়েছি, তো আমি বললাম যে এই পাতিত পানির মধ্যে একটা লবণ আছে, তুমি এই লবণটাকে বিশ্লেষণ, কোন লবণ আছে, মানে কোন ক্ষারকীয়মূলক কি আছে, অম্লীয়মূলক কি আছে, সেটা তুমি অ্যানালাইসিস করলে, সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন তুমি এটাকে অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে পেলে, তাহলে এটা হচ্ছে গুণগত বিশ্লেষণ। কিন্তু আমি যদি বলি যে এই পাতিত পানির মধ্যে কি পরিমাণ সোডিয়াম ক্লোরাইড আছে, তাহলে ওটা গুণগত আর থাকলো না, ওটা হয়ে গেল কি পরিমাণগত বিশ্লেষণ। আমরা স্লাইডটা রাখবো, এই স্লাইডটা একটু দেখবো এখন। হ্যাঁ, স্লাইডটা একটু দেখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্লাইডটা একটু খেয়াল করো, দেখো এই পরিমাণগত যে বিশ্লেষণ বা মাত্রিক বিশ্লেষণ কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, সেটাতে আবার দুই ধরনের অ্যানালাইসিস আমরা এখানে করছি। একটা হচ্ছে গ্র্যাভিওমেট্রিক অ্যানালাইসিস আর একটা হচ্ছে ভলিওমেট্রিক অ্যানালাইসিস। গ্র্যাভিওমেট্রিক অ্যানালাইসিস মানে ভর মাত্রিক, বাংলা করা হয়েছে ভর মাত্রিক। তুমি কঠিন যেটা কঠিন পদার্থ সেটাকে ওজন ভর নাও, তাই না, ভর মাত্রিক, ভরে পরিমাপ করো। আর যেটা লিকুইড সেটাকে আমরা কি করি, বা গ্যাস হলে ভলিওমেট্রিক অ্যানালাইসিস করি। তাহলে ভলিওমেট্রিক হচ্ছে আয়তন মাত্রিক বিশ্লেষণ আর গ্র্যাভিওমেট্রিক মানে হচ্ছে ভর মাত্রিক বিশ্লেষণ। এখন
তুমি যদি পরিমাণগত বিশ্লেষণ করতে চাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, আমরা গুণগত বিশ্লেষণ সেকেন্ড চ্যাপ্টারে ডিটেলস পড়বো। এখন এখানে আমাদের পরিমাণগত বিশ্লেষণের কিছু বিষয় বলা আছে। পরিমাণগত বিশ্লেষণ যদি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে মাপযোগ করতে হবে, তাই না? ভলিউম মাপতে হবে, আয়তন মাপতে হবে। আয়তন কি কি দিয়ে মাপতে পারি নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছো, পিপেট, বুরেট, আয়তনিক ফ্লাস্ক, তারপরে হচ্ছে তোমার মেজারিং সিলিন্ডার, এগুলো দিয়ে তো তরলের ভলিউম বা আয়তন মাপছি, তাই না? আর ভর মাত্রিক যেটা গ্রাভিওমেট্রিক অ্যানালাইসিস, সেখানে আমরা ভর মাপবো কি দিয়ে? ভর কি দিয়ে মাপা হয় বলো দেখি? ভর অবশ্যই ব্যালেন্সের সাহায্যে মাপা হয়। ঠিক বলেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার ব্যালেন্স দিয়ে মাপতে হয়, ব্যালেন্স অর্থাৎ নিক্তি বাংলাতে। এখন এই গ্রাভিওমেট্রিক অ্যানালাইসিসের জন্য কি প্রয়োজন হয়? আমাদের ব্যালেন্স প্রয়োজন হয়। তোমরা বাজারে যদি যাও কি হয়, তোমার একটা দেখো সবজি কিনতে গেছো, তাহলে কি তুমি 1 কেজি ধরো পেঁপে নিবে, তাহলে সেটা কি নিক্তি দিয়ে মাপছে, তাই না? তারপরে তুমি সোনার দোকানে গেছো, সেখানেও কিন্তু নিক্তি দিয়ে সোনা পরিমাপ করে, কিন্তু এটা ওই সবজি যে নিক্তি দিয়ে মাপে আর সোনা যে নিক্তি দিয়ে মাপে সেটা কিন্তু এক নয়। সোনার নিক্তিটা আরো বেশি উন্নত হতে হয়, কারণ সোনার পরিমাপটা খুবই সূক্ষ্মতম লেভেলে, তাই না? আর সবজি একটু এদিক ওদিক হলেও সমস্যা নেই, তোমাকে একটু কমও দিতে পারে অথবা একটু বেশিও দিতে পারে, এতে কোনো ঝামেলা নেই, তাই না? এখন দেখো, তাহলে এই কেমিক্যাল ব্যালেন্স, এটাকে আমরা রাসায়নিক ব্যালেন্স বা রাসায়নিক নিক্তি বলছি। এই রাসায়নিক নিক্তি 2 প্রকারের হয়। দেখো, এই ভরমাত্রিক বিশ্লেষণ আমরা 2 ভাবে করি, একটা রাসায়নিক নিক্তির সাহায্যে করি, আর একটা ডিজিটাল বা একটা কেমিক্যাল ব্যালেন্স, আর একটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। এখন এই কেমিক্যাল ব্যালেন্স আবার 2 প্রকার, একটা পলবুঙ্গি ব্যালেন্স আর একটা হচ্ছে স্যাটোরিয়াস ব্যালেন্স। কোনটাকে কি বলে সেটা আমরা পরে আসছি। আর একটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। ডিজিটাল ব্যালেন্স তোমরা এখন কিন্তু হরহামেশা দেখছো, তোমরা যদি বাজারে যাও, তোমরা যে কোনো জিনিস সবজি কিনতে গেলেও এখন ডিজিটাল ব্যালেন্স দিয়ে তারা মাপে, কারণ এখন গভর্নমেন্ট খুব রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে যে তোমার ডিজিটাল ব্যালেন্স ইউজ না করলে তাদের জরিমানা করে, ঠিক আছে? তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন ভর পরিমাপ করব, এটা 2 ধরনের ব্যালেন্স আমরা করতে পারি। একটা রাসায়নিক ব্যালেন্স, সেই রাসায়নিক ব্যালেন্স আবার 2 প্রকার, পলবঙ্গি এবং স্যাটোরিয়াস ব্যালেন্স, আর ডিজিটাল ব্যালেন্স। তো ডিজিটাল ব্যালেন্সটা খুবই ইজিয়ার এবং সবচেয়ে কি বলে সূক্ষ্মতম পরিমাপগুলো ডিজিটাল ব্যালেন্সে খুব দ্রুততম সময়ে করা যায়। তোমরা জানো যে আধুনিক জীবনযাপন সবসময় মানুষ সময় সংকীর্ণ, দ্রুততম সময়ে ভালো জিনিসটা পেতে চায়, তাহলে ডিজিটালের বিকল্প নাই। তবে কেমিক্যাল ব্যালেন্স সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে এটা জাদুঘরে, আমার রসায়নের ল্যাবরেটরিতে কেমিক্যাল ব্যালেন্স এখন জাদুঘরে পাঠিয়ে দিয়েছি, যদিও তোমাদের ফিজিক্সে এটা নিয়ে প্র্যাকটিক্যাল করায়, বাট আমরা এটার সম্পর্কে ধারণা দিব, কিন্তু তুমি আমাদের ল্যাবরেটরিতে এটা দেখতে পাবে না, কারণ এটা আমরা এখন জাদুঘরে পাঠিয়ে দিয়েছি। বাট এটা সম্পর্কে একটু জানবো, জানার জন্য আমরা দেখে নিই আসলে কেমিক্যাল ব্যালেন্সটা বা ওই যে রাসায়নিক ব্যালেন্স যেটা পলবঙ্গি স্যাটোরিয়াস ব্যালেন্স, সেটা দেখতে কেমন। সেটা দেখতে দেখো এই রকম, এই ব্যালেন্সটা দেখো, একটা হচ্ছে কি লিভার আর প্যান, এখানে দেখো তোমার কি কি আছে, রাইডার হুক, উপরে একটা স্কেল আছে, উপরে একটা স্কেল আছে, ওটার মধ্যে দিয়ে রাইডার চলাচল করতে পারে, অ্যাডজাস্ট নাট আছে, তারপর তোমার গ্র্যাভিটি নাট আছে, সেন্ট্রাল পিলার মানে এটা হচ্ছে যার উপর 2টা প্যান বসানো আছে, সেটা সেন্ট্রাল পিলার। ওখানে একটা পয়েন্টার থাকে, পয়েন্টারটা 0 বরাবর, বেজ দেখতে পাচ্ছ, এবং প্যান মানে হচ্ছে পাল্লা যেটার মধ্যে ওজন করা হয়। এই ডান দিকে যে প্যান থাকে সেটাতে বাটকারা বা ওয়েট বক্স থেকে ওয়েট বসানো হয়, আর বাম দিকে হচ্ছে বস্তু বসানো হয় ওজন বোতলের সাহায্যে। তাহলে তোমরা কিন্তু সাধারণত যখন বাজারে যাও তারা দেখো যে বাম দিকে বাটখারা বসায়, ডান দিকে বস্তু বসায়, এটাতে কিন্তু উল্টা, ডান দিকের পাল্লাতে থাকে বাটখারা বা ওজন বক্স থেকে ওজন, আর বাম দিকের পাল্লাতে তোমাকে যে বস্তুটার ওজন নেবা, ধরো তুমি 10.567 গ্রাম তুমি নিতে চাচ্ছ কি কস্টিক সোডা বা অথবা সোডা অ্যাশ, এগুলো সলিড, এগুলোকে মাপতে পারবা, ঠিক আছে? এখন তোমার প্রশ্ন হলো যে এই পলবঙ্গি ব্যালেন্সে দেখো, যেটা তোমার বলা হচ্ছে যে সেন্ট্রাল পিলার মাঝ বরাবর, এখানে একটা পয়েন্টার আছে, আর ওই সেন্ট্রাল পিলারের উপরে দেখো 2টা প্যান যেখানে ঝুলানো আছে, তার উপরে একটা স্কেল আছে,
এই স্কেলের মধ্যে কি থাকে, রাইডার বসানো থাকে, এবং এই রাইডার কি কাজ করে আমরা অবশ্যই তোমাদের বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। আর বেস দেওয়া হচ্ছে, যেখানে স্ক্রু লাগানো থাকে, ওই স্ক্রুগুলো অ্যাডজাস্ট করে ওই যে পয়েন্টারটা জিরো বরাবর যাতে বা মাঝ বরাবর থাকে সেটা আগে তোমাকে নিশ্চিত করতে হবে। এখন আমরা আসি যে এখানে কি কি বাটখারা আমরা ইউজ করি। দেখো 1 মিলিগ্রাম, 2 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম, এইরকম মিলিগ্রামের বাটখারা থাকে। বাটখারা মানে হচ্ছে যেগুলো ওয়েট বক্সের মধ্যে ওয়েটগুলো থাকে। আর এখানে গ্রামেও থাকে, ধরো তোমার এখানে 500 মিলিগ্রামের পর কি হবে 1000 মিলিগ্রাম। 1000 মিলিগ্রাম মানে কি 1 গ্রাম, 1 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম, 20 গ্রাম, এরকম বিভিন্ন গ্রামেরও বাটখারা থাকে, বিভিন্ন 200 গ্রাম পর্যন্ত থাকে। ওকে, এখন আসলে এত বেশি তো ওজন করার প্রয়োজন হয় না, আমরা খুবই কম কনসেন্ট্রেশনের দ্রবণ ল্যাবরেটরিতে ব্যবহার করি। ধরো সোডা অ্যাশ মানে সোডিয়াম কার্বনেট, এটা 0.1 মোলার দ্রবণ। 0.1 মোলার দ্রবণের জন্য কত লাগে, 1 লিটারের মধ্যে 10.6 গ্রাম লাগে, তাহলে 10.6 গ্রাম মাপবো, ঠিক আছে। এখন আমরা আসছি আসলে পলভঙ্গি ব্যালেন্সে কিভাবে আসলে এটা তোমার পলভঙ্গি কোনটাকে বলছি আর স্যাটোরিয়াস কোনটাকে বলছি। তোমরা দেখতে পাচ্ছ পলভঙ্গি ব্যালেন্সে জিরো সাইন বা জিরো ডিভিশন, জিরো যে দাগ সেটা ইজ ইন দ্য লেফট অফ দ্য স্কেল, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর স্যাটোরিয়াস ব্যালেন্সে জিরো দাগটা মাঝ বরাবর থাকে স্কেলের। আমরা একটু বোর্ডে যাব, এখন একটু বোর্ডে যাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করতে হবে, আমি একটু বোর্ডে যাচ্ছি। এখন এখানে একটা পয়েন্টার থাকে, আচ্ছা আচ্ছা, এটাকে প্যান বলি আমরা, প্যান বা পাল্লা, হ্যাঁ প্যান। তাহলে এই পাশে হচ্ছে ওজন বাটখারা বা তোমার ওজন এই পাশে দেওয়া হয়, আর এই পাশে বস্তু যেটাকে তুমি ওজন করবা, ঠিক আছে, বস্তু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে দাগ কাটা থাকে, এখানে স্কেল থাকে এবং দাগ কাটা থাকে, এই যে দাগ কাটা থাকে এরকম করে। এখন আমি বলছি যদি পলভঙ্গি ব্যালেন্স, প্রথমে চিন্তা করছি পলভঙ্গি ব্যালেন্সে এই জিরো দাগ সর্ববামে থাকবে, আর কোনো কিছু উল্লেখ না থাকলে এখানে সর্বডানে 100 থাকবে আর এখানে 50। তাহলে পয়েন্টারটা 50 বরাবর যদি থাকে তাহলে তুমি বুঝবা এটা হচ্ছে একবারে ব্যালেন্স লেভেলে আছে। ওকে, আচ্ছা, এটা পলভঙ্গি ব্যালেন্সে জিরো দাগ সর্ববামে থাকবে, সর্বডানে 100। 100টা দাগ কাটা থাকে নরমালি। যদি আমি কোশ্চিনে যে এই ব্যালেন্সে 200টি দাগ কাটা আছে তাহলে এটা জিরো, এই পাশে 200 থাকবে যদি বলে দেয়। আর কিছু যদি বলে না দেয় প্রশ্নের মধ্যে তাহলে তোমরা বুঝবা যে 100টা দাগ আছে। ওকে, এটা উল্লেখ না থাকলে 100টা দাগ, মাঝ বরাবর জিরো। এখন এখানে একটা রাইডার থাকে, আচ্ছা এখানে জিরো দিলাম, আর এখানে একটা রাইডার থাকে। রাইডারটা হচ্ছে, রাইডার কি তোমাকে যদি প্রশ্ন করে, রাইডার হচ্ছে ধাতব পাতের একটি বাঁকানো টুকরা। নরমালি আমরা নিকেল ধাতু দিয়ে এই রাইডার গুলো তৈরি করি। ধাতব পাতের একটি বাঁকানো টুকরা যার একটা নির্দিষ্ট ভর থাকে এবং যেটা ব্যালেন্সের বিমের মধ্য দিয়ে চলে। এটা ব্যালেন্সের বিম, বিমের মধ্য দিয়ে চলাচল করতে পারে। রাইডার হলো একটা নির্দিষ্ট ভরের ধাতব পাতের বাঁকানো টুকরা যা ব্যালেন্সের বিমের মধ্য দিয়ে চলাচল করতে পারে। এখন রাইডারের কেন প্রয়োজন হয় সেটা আমরা পরে আসছি, তোমাকে বুঝিয়ে দিব কেন রাইডারটা রাখছি। এখন তাহলে জিরো দাগটা যদি সর্ববামে থাকে তাহলে সেটা কি পলভঙ্গি ব্যালেন্স, আর এই জিরো দাগটা যদি মাঝ বরাবর থাকে, এই পাশে 50 এই পাশে 50, তখন এটাকে বলবো আমরা স্যাটোরিয়াস।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তখন এটাকে বলবো আমরা স্যাটোরিয়াস ব্যালেন্স। ওকে, স্যাটোরিয়াস ব্যালেন্স। তাহলে আমরা এই কখন স্যাটোরিয়াস বলছি? যখন জিরো দাগ মাঝ বরাবর থাকবে, বাম পাশে 50 ডান পাশে 50। আর যদি 200 দাগের স্কেল হয় তাহলে বাম পাশে 100 ডান পাশে 100, সেটা উল্লেখ থাকবে। উল্লেখ না থাকলে 50-50। এখন দেখো, এখন খেয়াল করো যে রাইডারটা জিরো দাগ বরাবর থাকে, তাহলে পলভঙ্গি ব্যালেন্সে রাইডারটাকে আমি ডান বরাবর একবার 100 দাগ পর্যন্ত নিতে পারি, তাই না? 50 দাগ আসলে ভরের একবার যে পরিবর্তন হয়, আবার 50 দাগ গেলে দ্বিগুণ পরিমাণ ভরের পরিবর্তন হয়। তাহলে এই পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবক সমান হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ একটু এদিকে নিতে হবে। রাইডার ধ্রুবকটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে আমরা নিচে লিখি। পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবক হলো 2 ইনটু রাইডারের ভর ডিভাইডেড বাই মোট দাগ সংখ্যা। 2 কেন? রাইডার ধ্রুবকটা হচ্ছে রাইডারটা নির্দিষ্ট ভরের রাইডার প্রতি ব্যালেন্সের বিমের মধ্যে প্রতি দাগ অগ্রসর হলে ভরের যে পরিবর্তন হয়, একক ভরের পরিবর্তন, সেটা হচ্ছে রাইডার ধ্রুবক। ঠিক আছে? তাহলে রাইডার ধ্রুবক পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে হিসাব করবা কিভাবে? এই রাইডারের ভর তোমার জানা থাকবে, এটা বলা থাকবে নির্দিষ্ট ভর, ধরো 5 মিলিগ্রাম 10 মিলিগ্রাম বলা থাকবে। তাহলে 2 ইনটু রাইডারের ভর ডিভাইড বাই মোট দাগ সংখ্যা। এখন তোমার প্রশ্ন হচ্ছে 2 দিয়ে গুণ করলাম কেন? এই 2 দিয়ে গুণ করার কারণ হচ্ছে, দেখো পলভঙ্গি ব্যালেন্সে সর্ববামে 0 থাকে এবং রাইডারটা এখানে বসানো হয়। তাহলে এই রাইডারটাকে আমি 50 দাগ পর্যন্ত সরালে যে ভরের পরিবর্তন হবে, যে পরিমাণ, 100 দাগ পর্যন্ত সরালে তার দ্বিগুণ পরিমাণ ভরের পরিবর্তন হবে। এই জন্য 2 দিয়ে গুণ করতে হবে পলভঙ্গি ব্যালেন্সের রাইডার ধ্রুবক বের করার ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবে। ধরো বললো একটা পলভঙ্গি ব্যালেন্সের রাইডারের ভর 5 মিলিগ্রাম, একটা পলভঙ্গি ব্যালেন্সের রাইডারের ভর কত? 5 মিলিগ্রাম। তাহলে তার রাইডার ধ্রুবকের মান কত? তাহলে 2 ইনটু 5 ডিভাইডেড বাই কিছু বলা না থাকলে মোট দাগ সংখ্যা 100। এটা হচ্ছে রাইডার ধ্রুবক। ঠিক আছে? মিলিগ্রামে। এটাকে পরে 1000 দিয়ে ভাগ করে গ্রাম করা হয়। ওকে, আচ্ছা। এখন স্যাটোরিয়াস যদি বলে, স্যাটোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে তোমার রাইডার ধ্রুবক তুমি বের করবা কিভাবে? স্যাটোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবক ইজ ইকুয়াল টু, স্যাটোরিয়াস ব্যালেন্সে রাইডার ধ্রুবক হচ্ছে রাইডারের ভর ডিভাইডেড বাই মোট দাগ সংখ্যার অর্ধেক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করতে হবে। আমি লিখলাম রাইডারের ভর। দেখো স্যাটোরিয়াস ব্যালেন্সে 0 দাগ বরাবর রাইডারটা থাকবে, 0 দাগ বরাবর রাইডারটা থাকবে। তাহলে এই রাইডারটাকে আমি বামে 50 ঘর আনলে ভরের পরিবর্তন হবে, যেটা একবার পরিবর্তন হবে। যদি ডানে নিস তারও পরিবর্তন হবে, কিন্তু আমি বামে ডানে একসাথে নিতে পারবো না। তার মানে রাইডারটাকে তুমি বাম দিকে নিতে পারবে, মানে একবারই পরিবর্তন করতে পারবে, অথবা ডান দিকে নিতে পারবে। একসাথে তুমি বামে ডানে একসাথে নিতে পারবে, তার মানে একবারে নিতে হবে। এই জন্য রাইডারের ভর আর মোট দাগ সংখ্যার অর্ধেক কেন? তুমি মাঝ বরাবর 0 বরাবর রাইডার আছে, সুতরাং তুমি বাম দিকে অর্ধেক দাগ পরিমাণ তুমি রাইডারটাকে সরাতে পারো, অথবা ডান দিকে অর্ধেক দাগ পরিমাণ রাইডারটাকে সরাতে পারো। সুতরাং তোমার কিন্তু এখানে দ্বিগুণ ভরের পরিবর্তন ঘটানোর একবারে সম্ভব নয়। পলভঙ্গি ব্যালেন্সে কিন্তু সর্ববামে যেহেতু রাইডার থাকছে, তাহলে এটাকে 50 ঘর 100 ঘর, তাহলে টোটাল 2 বার ভরের পরিবর্তন হচ্ছে। সুতরাং ওখানে 2 দিয়ে গুণ। আর এটা মোট দাগ সংখ্যার অর্ধেক কেন? আর মোট দাগ সংখ্যা কেন? এটা তো পুরো দাগ তুমি রাইডারটাকে সরাতে পারছো পলভঙ্গিতে। আর স্যাটোরিয়াসের কিন্তু
হয় অর্ধেক পরিমাণ সরাতে পারছো, এই জন্য মোট দাগ সংখ্যার কি হবে অর্ধেক। যদি বলে স্যাটোরিয়াস ব্যালেন্সে 200টি দাগ আছে, তাহলে তোমাকে ভাগ করতে হবে কত দিয়ে, 200 ভাগ 2 মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করতে হবে রাইডারের ভরকে। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি বস্তুর ওজন তোমাকে নির্ণয় করতে বলে এই তোমার ব্যালেন্সের, রাসায়নিক ব্যালেন্সের সাহায্যে, তখন আমরা কিভাবে ওজনটা বের করি খেয়াল করো। ধরো আমাকে বস্তুর ওজন ধরো বলল, একটা পলভঙ্গি ব্যালেন্সের কথা বললো এবং আমাকে বলল যে 2.6524 এত গ্রাম সোডিয়াম কার্বনেট তোমার মাপতে হবে। তার মানে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে কিন্তু 4 দশমাংশ স্থান পর্যন্ত পদার্থের ভর সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। এই ব্যালেন্সের জটিলতা হচ্ছে যে তোমাকে ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হয়, সময় বেশি লাগে, বাটখারাগুলোকে সেট করতে হয়, কিন্তু সূক্ষ্মতা অনেক বেশি। সূক্ষ্মতা হচ্ছে 4 দশমাংশ স্থান পর্যন্ত সূক্ষ্মতা। তাহলে এটা মনে রাখতে হবে যে রাসায়নিক ব্যালেন্সের সূক্ষ্মতা 4 দশমিক স্থান পর্যন্ত। ওকে, 4 দশমিক স্থান পর্যন্ত মানে কি 0.0000 এই পর্যন্ত সূক্ষ্মতা আছে, ঠিক আছে। তাহলে এত গ্রাম নিতে বললো, এত গ্রাম নিতে বললো, তাহলে এত গ্রাম সমান কি আমরা দেখি, 2 গ্রাম যোগ 600, এখানে কি, হ্যাঁ 600 মিলিগ্রাম। তাহলে 600 মিলিগ্রামের বাটখারা তো নাই, তাহলে তুমি 600-কে কি করলা, 500 মিলিগ্রাম যোগ 100 মিলিগ্রাম যোগ, ওকে, তাহলে এটা হচ্ছে তোমার এই পর্যন্ত 50 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম যোগ 2 মিলিগ্রাম যোগ ধরো 0.4 মিলিগ্রাম, 0.4 মিলিগ্রাম। এখন 2 মিলিগ্রাম তো বাটখারা 1 মিলিগ্রামে আছে, 0.4 মিলিগ্রাম কিভাবে মিলাবো, 0.4 মিলিগ্রামের কোনো বাটখারা নাই। 0.4 মিলিগ্রাম মানে কি 0.0004 গ্রাম। এই যে সূক্ষ্মতম যে ভর, এটাকে পরিমাপ করার জন্য তোমার হাতে কোনো বাটখারা নাই। আমি বাটখারাগুলো দেখলাম যে বাটখারা 1 মিলিগ্রামের বাটখারাও তোমার আছে, কিন্তু 1 মিলিগ্রাম, এটা তো 0.4 মিলিগ্রাম। তাহলে তুমি এটাকে মিলাবা কিভাবে? এটাকে মিলানোর জন্যই এই রাইডারের ব্যবহার করা হয়। ওই রাইডারটাকে তুমি ডানে বা বামে সরিয়ে ওই সূক্ষ্মতম ভরটাকে তুমি মিলাতে পারো। যদি রাইডারটাকে ডান দিকে সরিয়ে মিলাতে হয় তাহলে এই ভরটা যোগ করতে হবে, আর যদি বাম দিকে সরিয়ে মিলাতে হয় তাহলে এটা বিয়োগ হবে। কিন্তু সেটার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যে বস্তুর ভর কিভাবে আমরা নির্ণয় করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফর্মুলাটা দেখি এবং আমি একটা সমস্যা দেখব। বস্তুর ভর, একটা পলভঙ্গি ব্যালেন্সটাই তোমার বেশিরভাগ ক্ষেত্রে দেয়। বস্তুর ভর সমান হচ্ছে, বস্তুর ভর হচ্ছে তোমার মোট বাটখারার ভর, ওকে, প্লাস কত দাগ পর্যন্ত তোমাকে সরাতে হলো রাইডারটাকে। তাহলে দাগ সংখ্যা, স্কেলের দাগ সংখ্যা, এটা স্কেল, হ্যাঁ, স্কেলের দাগ সংখ্যা গুণন রাইডার ধ্রুবক। বস্তুর ভর নির্ণয়ের সূত্রটা হচ্ছে মোট বাটখারার ভর তোমাকে এখানে যোগ করতে হবে। তারপরে ওই রাইডারটাকে তোমাকে প্রশ্নে বলে দেবে রাইডারটাকে 9 দাগ সরানো হয়েছে ডান দিকে। আর পলভঙ্গি ব্যালেন্স হলে ডান বাম কিছু বলবে না, বলবে 9 দাগ সরানো হয়েছে, কারণ পলভঙ্গি ব্যালেন্সে শুধুমাত্র তুমি রাইডার ডান দিকেই সরাতে পারো, বাম দিকে সরানোর কোনো সুযোগ নাই।
কিন্তু স্যাটোরিয়াস যদি বলে তাহলে বলে দিবে ডান দিকে রাইডারটি এত ঘর সরানো হয়েছে, এত দাগ সরানো হয়েছে, অথবা স্কেলের বাম দিকে এত দাগ সরানো হয়েছে। যদি বাম বলে এটা হচ্ছে ডানের ক্ষেত্রে প্লাস হবে, বুঝতে পারলে? ডান দিকের ক্ষেত্রে তার মানে পলবঙ্গে সবসময় প্লাস হবে, আর স্যাটোরিয়াসের ক্ষেত্রে বলে দিবে ডান দিকে হলে প্লাস হবে, আর বাম দিকে যদি হয় তাহলে ওটা হবে মাইনাস, এইটুকু মাইনাস হবে। এটা মনে রাখতে হবে কিন্তু, ওকে? আচ্ছা, এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ফর্মুলাটা যদি মাথায় রাখি, এই যে রাইডার 2 গ্রাম, 500 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, 2 মিলি, মানে আমি বস্তুটা এই পাশে নেবে, এই বাটখারাগুলো চাপাবো, এই বাটখারা এই পর্যন্ত আমি বাটখারা চাপাতে পারছি, তাই না? এই বাটখারাগুলো আমার হাতে আছে, এই পর্যন্ত আমি চাপাতে পারছি, কিন্তু এইটা আমার হাতে বাটখারাটা নাই। তাহলে ওটার জন্য কি করব, আমি ওই রাইডারটাকে সরিয়ে সুন্দরভাবে ওই ব্যালেন্সটা করে নেব, ওকে? এখন আমরা আসি, একটা প্রবলেম আমরা দেখার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্লাইড একটু খেয়াল করো, আমি একটা প্রবলেম এখানে আনার চেষ্টা করেছি। প্রবলেমটা দেখে আজকে আমি আমার এই ক্লাসটা শেষের দিকে যাব। এই প্রবলেমটা আমি একটু অ্যানালাইসিস করে তারপর তোমাদের এটা, আচ্ছা দেখো, তোমরা নিশ্চয় প্রবলেমটা দেখতে পাচ্ছ। বলেছে একটি পলবঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় ওজন বোতলে সোডা অ্যাশ রেখে, সোডা অ্যাশ মানে কি? সোডা অ্যাশ মানে হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডা অ্যাশ, ওকে? এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, অনার্দ্র সোডা অ্যাশ, তাই না? তাহলে বাম পাল্লায় ওজন বোতলে সোডা অ্যাশ রেখে ডান পাল্লা, আমি ওজন বোতলে সোডা অ্যাশ এইবারে রেখে দিয়েছি এই বাম পাল্লায়, ঠিক আছে? এখানে ওজন বোতলে সোডা অ্যাশ রাখছি, এটা বাম পাল্লা, আর এই পাশে আমি তখন বাটখারা দিচ্ছি। বলছে এই বাটখারা কত দিচ্ছি, এটা বাটখারা দিব আমরা, বাটখারা, হ্যাঁ, ডান পাল্লায় বাটখারা, এটা ওয়েট বলি, আসলে আমরা ইংরেজিতে ওয়েট বলি, ওয়েট বক্স থেকে ওয়েট চাপানো হয়। বাটখারা কত? 10 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, 200 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম বাটখারা চাপানো হলো। এক্ষেত্রে ব্যালেন্সের পয়েন্টারটাকে শূন্য দাগে নিতে, শূন্য মানে মাঝ বরাবর, ওই যে যেটা মানে সেন্ট্রাল বেসলাইন, সেটার মাঝ বরাবর নিতে, শূন্য দাগে নিতে নির্দিষ্ট ভরের রাইডারের ভর বলে দেয়নি, নির্দিষ্ট ভরের রাইডারকে স্কেলের 9 দাগে রাখতে হলো। চমৎকার। এখন কি রাইডার ধ্রুবকের মান আবার দেওয়া আছে, তাহলে সমস্যা নাই। রাইডারের ভর কত? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রবলেমটা নিশ্চয় তোমরা করতে পারবে। রাইডার পলবঙ্গি বলেছে, তাহলে আমরা কি লিখব? রাইডার ধ্রুবক সমান হচ্ছে 2 ইন্টু রাইডারের ভর ডিভাইডেড বাই স্কেলের মোট দাগ সংখ্যা, স্কেলের মোট দাগ সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার রাইডার ধ্রুবক দেওয়া ছিল, এখানে রাইডার ধ্রুবক দেওয়া আছে 0.0001, ওকে? এটা গ্রামে দেওয়া ছিল, ওকে? 2 ইন্টু রাইডারের ভর, আমরা গ নাম্বার প্রশ্ন সলভ করছি, ডিভাইডেড বাই মোট দাগ সংখ্যা। পলবঙ্গি ব্যালেন্স বলেছে, তাহলে মোট দাগ সংখ্যা বলে দেয়নি, যেহেতু এটা 100। আর যদি বলতো একটা পলবঙ্গি ব্যালেন্সের 300টি দাগ রয়েছে, স্কেলে 300টি দাগ রয়েছে, এরকম যদি উল্লেখ করে দিত তাহলে 300 বসাতাম। উল্লেখ না করলে 100, আর উল্লেখ করে দিলে ওটা বসাতে হবে, ওকে? এখন তোমার এখান থেকে রাইডারের ভর আমি গ্রামে পাবো, সুতরাং রাইডারের ভর সমান এটা 50, এটা দিয়ে গুণ, তাহলে 50 ইন্টু 0.0001। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু ক্যালকুলেটর ইউজ করি, তোমরা কিছু মনে করো না,
ক্যালকুলেটর ছাড়া আসলে গুণ ভাগ করা এখন খুব সমস্যা হয়ে যায়। 50 গুণন 0.0001, দেখো 0.005, এটা কিন্তু গ্রামে আছে, তাহলে 0.005 গ্রাম, তাহলে হচ্ছে 5 মিলি। তাহলে ওই পলভঙ্গি ব্যালেন্সে 5 মিলিগ্রামের বাটখারা রাইডার বসানো আছে। ওকে, আবার তোমার ওই রাইডারের ভর দেওয়া থাকতে পারে, তাহলে তোমাকে বলতে পারে রাইডার ধ্রুবকের মান কত, তাহলে তুমি এই সূত্র ব্যবহার করে পেরে যাবা, তাই না? আর স্যাটোরিয়াস যদি বলতো কি করতাম, স্যাটোরিয়াস বললে এখানে 2 আর গুণ করতাম না, আর এখানে মোট দাগ সংখ্যার অর্ধেক মানে 50 দিতাম, তাই না? ওইভাবে করে বের করতাম স্যাটোরিয়াসে। ওকে, এরপরে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু আবার তোমরা এটা দেখো, এই তোমার পাওয়ার পয়েন্টটা দেখো, এখানে দেখো প্রবলেমটা আবার দেখো, যে শেষে বলেছে দেখো সোডা অ্যাশের ভর নির্ণয় করো। সোডা অ্যাশ মানে কি, তুমি বস্তু, তাই না? আর বাটখারা তুমি চাপিয়েছো, তাহলে বস্তুর ভর তোমার নির্ণয় করতে হবে। তুমি তো রাইডারের ভর পেয়ে গেলা, এটা একটা অ্যান্সার, এটা গয়ের অ্যান্সার হয়ে গেল, কারেক্ট। এখন তোমার রাইডার ধ্রুবক তো দেওয়া আছে, এখন বস্তুর ভর তোমার বের করতে হবে, তাই না? এখন বস্তুর ভর বের করবো আমরা, দেখো খুব সহজ, গ হয়ে গেল। তোমরা জানি তোমরা অনেক শার্প আছো, এই ছোট ছোট যে ম্যাথমেটিক্যাল প্রবলেম এগুলো কিন্তু আমরা পরীক্ষাতেও দিই, এবং এগুলো তোমরা এখন আমরা বোর্ড ইউজ করব, এটা আমরা সরাসরি বোর্ডে যাই। দেখো ঘয়ের অ্যান্সার আমরা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বস্তুর ভর, বস্তু মানে সোডা অ্যাশ, সোডা অ্যাশ মানে কি, সোডিয়াম কার্বনেট, এর ভর, সোডিয়াম কার্বনেটের ভর, বস্তুর ভর একটু আগে আমরা কি বললাম, বাটখারার কি মোট ভর প্লাস স্কেলের, আচ্ছা এখানে দিই স্কেলের দাগ সংখ্যা গুণন রাইডার ধ্রুবক। তোমরা নিশ্চয় প্রবলেমে দেখছো যে 9 দাগ সরানো হয়েছে বাটখারাকে, রাইডারটাকে 9 দাগ সরানো হয়েছে, তাহলে বাটখারার মোট ভর কি, মোট ভর অবশ্যই তোমার মনে রাখতে হবে, এটা গ্রামে নিতে হবে, বাটখারার মোট ভর গ্রামে হিসাব করতে হবে, এটা খেয়াল করবা। কারণ কি, তোমার গরু আর ছাগল তো একসাথে যোগ করা যায় না, তোমার এখানে গ্রাম মিলিগ্রাম আছে, আমরা সাধারণত মিলিগ্রামকে গ্রামে করে গ্রামে যোগ করি, ঠিক আছে? 10 গ্রাম আছে, তাহলে 10 গ্রাম যোগ 5 গ্রাম আছে, 5 গ্রাম যোগ 2 গ্রাম আছে, 2 গ্রাম যোগ 1 গ্রাম যোগ 200 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম মানে হচ্ছে 0.2 গ্রাম যোগ 100 মিলিগ্রাম মানে 0.1 গ্রাম যোগ 20 মিলিগ্রাম মানে 0.02 গ্রাম যোগ স্কেলের দাগ সংখ্যা, কয় ঘর সরানো হয়েছিল রাইডারটাকে, অবশ্যই 9 ঘর সরানো হয়েছিল, তাহলে 9, প্রতি ঘরের রাইডার সরানোর জন্য যে ভরের পরিবর্তন হয় সেটাই তো রাইডার ধ্রুবক, তাহলে 9 ঘর সরালে তোমার প্রতি ঘরের জন্য যত মান, তাহলে 9 দিয়ে গুণ করলে তো সেটা পেয়ে যাব তার ভর। 9 গুণন রাইডার ধ্রুবকের মান কত ছিল, 0.0001 গ্রাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে যে সোডিয়াম কার্বনেট ওয়েট করতে দিয়েছে তার ভর হচ্ছে এত গ্রাম। তো নিশ্চয় বুঝতে পারছো যে এই ক্যালকুলেশনস গুলো কিন্তু কঠিন কিছু না, তোমরা অবশ্যই এই পলভঙ্গি ব্যালেন্স উল্লেখ করুক অথবা স্যাটোরিয়াস ব্যালেন্স উল্লেখ করুক, তোমার একটাই জিনিস খেয়াল রাখতে হবে, পলভঙ্গি ব্যালেন্স হলে 0 দাগটা সর্ববামে আছে এবং স্যাটোরিয়াস ব্যালেন্স হলে 0 দাগটা কোথায় আছে, একবারে মাঝ বরাবর আছে। তো সেটা খেয়াল রাখলে, আর রাইডার ধ্রুবকের মান পলভঙ্গির জন্য আমরা কোন সূত্র দিয়ে ব্যবহার করছি, বের করছি, আর স্যাটোরিয়াসের জন্য কোন সূত্র প্রয়োগ করছি, এই দুইটা একটু মাথায় রাখলে তোমাকে যেটাই দিক তুমি সেটার ক্যালকুলেশন করতে পারবে। ওকে,
এরপরে আমরা চলে যাই লাস্ট আমার আজকের যে আলোচনা, সেটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জাস্ট একেবারে 2-3 মিনিটের মধ্যে এটুকু শেষ করে নিব, করে আমার ব্যালেন্সের অংশ আলোচনা শেষ। ডিজিটাল ব্যালেন্স এটা 2 প্রকারের হতে পারে, একটা 2 ডিজিট ব্যালেন্স আর একটা 4 ডিজিট ব্যালেন্স। 2 ডিজিট ব্যালেন্স মানে হচ্ছে দশমিকের পর 2 ঘর পর্যন্ত তুমি বস্তুর ওজন সঠিকভাবে পরিমাপ করতে পারবে, অবশ্যই গ্রামে। ডিজিটাল ব্যালেন্স কিন্তু মিলিগ্রামে আমরা পাবো না, এটা হচ্ছে গ্রামে হিসাব করা হয়। ওকে, তাহলে পয়েন্টের পর 2 ঘর হলে এটাকে আমরা বলছি 2 ডিজিট ব্যালেন্স, আর দশমিকের পর 4 ঘর পর্যন্ত যদি তুমি সূক্ষ্মতা নিতে চাও তাহলে এটা 4 ডিজিট ব্যালেন্স লাগবে। এবং এগুলো অবশ্যই ডিজিটাল ব্যালেন্স বুঝতেই পারছো যে এটা ইলেকট্রিক কারেন্টের সাহায্যে চলে এবং এখানে পাওয়ার সাপ্লাই দরকার হয় এবং এখানে তুমি বস্তুর ওজন অতি সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবে। পলভঙ্গি ব্যালেন্সেও কিন্তু সূক্ষ্মভাবে তার সূক্ষ্মতম মান কত, 4 ডিজিট মানে 4 দশমাংশ, ওখানেও কিন্তু 0.0000 গ্রাম পর্যন্ত মেজার করা যাচ্ছে। কিন্তু ওখানে সমস্যা কি, ওটা হচ্ছে ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হয়, ওয়েট বক্স থেকে ওজনগুলোকে মিলাতে হয়, তারপর তোমার ওখানে পার্সোনাল এরর হওয়ার সম্ভাবনা থাকে এবং ওখানে সময় বেশি লাগে এবং তোমার ওখানে বাতাস প্রবেশ করার সুযোগ তৈরি হতে পারে। তো যদিও কাঁচ দ্বারা ঘেরা থাকে তারপর অত বেশি ভালো এয়ার টাইট থাকে না, অনেক ধরনের লিমিটেশনস আছে। তুমি যেটা 1 মিনিটে যে ওজন নিতে পারো বা 2 মিনিটে, সেই ওজন তোমার হয়তো 10-15 মিনিট লাগছে সেই ওজন মেজার করতে, তার এত সময় লস আমরা করতে চাই না। দেখো ডিজিটাল ব্যালেন্সের দেখো মজা, দেখো ডিজিটাল ব্যালেন্সে এখানে অবশ্যই তোমার এটা এয়ার টাইট একটা গ্লাস দ্বারা এটা ঘেরা থাকে এবং এটা দেখো তুমি দেখতেই পাচ্ছ এটা 10.0000 মানে এটা 4 ডিজিট ব্যালেন্স দেখাচ্ছে। এখানে ডোর হ্যান্ডেল মানে তুমি এই গ্লাসটাকে সরিয়ে ফেলতে পারবা, আর ভিতরে প্যান আছে, ব্যালেন্স প্যান। এখানে কিন্তু একটা প্যান, ডিজিটাল ব্যালেন্সে একটা প্যান থাকে, আর পলভঙ্গি ব্যালেন্সে বা স্যাটোরাইজ ব্যালেন্সে যেটা কেমিক্যাল ব্যালেন্স এখানে 2টা প্যান থাকে। তাহলে এখানে তোমার কিন্তু যে বস্তু সেটা সরাসরি প্যানের উপর বসিয়ে দেওয়া হয়, এখানে আলাদা করে কোনো বাটখারার প্রয়োজন হয় না। ডিজিটাল ব্যালেন্সে অটোমেটিক তোমার ডিসপ্লে বোর্ডে ডিজিটাল কতটুকু ওজন নিতে যাচ্ছে সেটা তোমার দেখা যায়। এখন ড্রাফট শিল্ড, এটা সামনের দিকে ওটা থাকে, শিল্ডিং থাকে, আর লেভেল ইন্ডিকেটর থাকে, তুমি কত ওজন পর্যন্ত চাপাতে পারবে। আসলে 200 গ্রামের বেশি ওজন নিলে এটার জন্য সমস্যা হয় এই ব্যালেন্সগুলোর। আসলে আমরা রসায়ন ল্যাবরেটরিতে 200 গ্রামের বেশি ওজন আমরা ডিজিটাল ব্যালেন্সে নিই না, কারণ এত বেশি ওজন নেওয়ার প্রয়োজন হয় না। যখন নেওয়া হয় তখন রাফ ব্যালেন্সে নিই, ডিজিটাল রাফ ব্যালেন্সে। ওকে, আর একটা হচ্ছে ডিসপ্লে বোর্ড। ডিসপ্লে বোর্ডটা দেখো সুন্দর, এখানে যখন তুমি পাওয়ার সাপ্লাই দিয়ে অন অফ সুইচে চাপ দিবে তখন তোমার এরকম 0000 আসবে, ডিসপ্লে হবে 000। তারপর ওখানে ধরো একটা ফিল্টার পেপারের মধ্যে ওজনটা নেবে, ফিল্টার পেপার যদি চাপাবা তখন ফিল্টার পেপারেরও একটা ওজন দেখাবে, তাই না? ডিসপ্লে বোর্ডে দেখো যখন ফিল্টার পেপার ওজন দেখাচ্ছে, তুমি নিবা হচ্ছে ধরো 2.6532 গ্রাম নিবা, এটা নিবা, তাই না? তাহলে ডিসপ্লে তোমার ফিল্টার পেপারের ওজন তো ওখানে শো করবে, তাহলে ফিল্টার পেপারের ওজন শো করলে তুমি কি করবা, ফিল্টার পেপারের ওজনটাকে তুমি 0 করে দেবা। এখানে একটা মজার জিনিস আছে, সেটা আবার দেখি আমরা, যে আমি ধরো এখানে প্যান, তো একটু পরে আমরা আবার ইয়েতে যাও, প্যান তো এখানে ধরো একটা ফিল্টার পেপার দিলাম, ওই এটা নিব ধরো এতটুকু নিব সোডা অ্যাশ, তাহলে এই প্যানের মধ্যে একটা ফিল্টার পেপার বসালাম, এখানে ডিসপ্লে বোর্ড আছে, এখানে 0.0000 এরকম করে 1 2 3 4 এত গ্রাম এরকম আছে। তখন এই ফিল্টার পেপার দেওয়ার সাথে সাথে ধরো এখানে ধরো 8 আসলো, তাহলে তো এই ওজনটাকে মনে রাখতে হবে, এটা থেকে তখন বাদ দিতে হবে, তাই না? কিন্তু আমি কি করব, এটাকে আবার 0 করে ফেলবো, যেটার মধ্যে এই সোডিয়াম কার্বনেট নিব। এখন কিভাবে করব, তোমার ওই দেখো, তোমার আবার আমরা ইয়েতে যাই, একটু স্লাইডে যাই, দেখো এখানে একটা টেয়ার বোতাম আমরা বলি, ওই যে টি লেখা আছে, টেয়ার বোতাম, ওটা টি লেখা আছে, টেয়ার বাটন, TARE বাটন লেখা আছে। ওই টেয়ার বাটনে যদি তুমি
প্রেস করো তাহলে ওই যে ফিল্টার পেপার যেটা তুমি দিয়েছিলে ওটাকে আবার 0 দেখাবে। তোমরা সবজি কিনতে গেলেও খেয়াল করে দেখবে যে ওরা ওই যে গামলা বা যেটার মধ্যে ওজন করে ওটা টিয়ার বাটন চাপ করে ওটার ওজন 0 করে ফেলে, কেড়ে তারপরে তোমার ওজন হাফ কেজি নিবা না 1 কেজি নেবা সেইভাবে করে। ওকে, এটা টিয়ার বাটনের মজা হচ্ছে তোমার এই ওজনটা ফিল্টার পেপারের ওজন বা যার মধ্যে তুমি ওজনটা নিতে চাচ্ছ বিকারের মধ্যে, তাহলে ওই বিকারের ওজনটা আর মনে রাখার প্রয়োজন নাই, ওটাকে 0 করে ফেলবে, নিউট্রাল করে ফেলে দিবে, 0 করে ফেলে দিবে। ওকে, এখন আমরা আসি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এটা তখন টিয়ার বোতামে চাপ দিলে 0 হয়ে গেল। এখন কি করব, আমার তো এরকম সোডিয়াম কার্বনেট এর মধ্যে আছে এই বিকারক বোতল, এটা তো সলিড, এর মধ্যে তোমার দিতে হবে যেটা, সেটার নাম হচ্ছে স্প্যাচুলা। স্প্যাচুলা হচ্ছে নিকেল পাত দিয়ে তৈরি, নিকেল ধাতু দিয়ে তৈরি, পেটানো পাতলা পাত, চামচ আমরা সাধারণত বলি কিন্তু এটা চামচ না, এটা দুই পাশে পেটানো থাকে একটু চ্যাপ্টা মতো, এবং ওটা দিয়ে সলিড রিয়াজেন্ট বা কঠিন বিকারক গুলো আমরা এগুলোকে ট্রান্সফার করি। এটাকে আমরা বলছি কি স্প্যাচুলা। স্প্যাচুলা, এই স্প্যাচুলা দিয়ে এখান থেকে তখন নিব, এখানে বিকারক বোতলে আছে, এখান থেকে নিয়ে এখানে আমি যোগ করব আর দেখবো যে আসলে এখানে এই 2 পয়েন্টের পর 6 আস্তে আস্তে যোগ করবো, 1 2 3 দানা করে ধীরে ধীরে যোগ করে অ্যাকুরেটলি এই 6532 গ্রাম পর্যন্তই আমি এখানে 2.6532 গ্রাম পর্যন্ত আমি নিতে পারবো, এর কম বেশি কিছু না প্রয়োজন, অ্যাকুরেটলি সেটা নেওয়া যাবে। তাহলে ডিজিটাল ব্যালেন্স হচ্ছে মজার বিষয় হচ্ছে এখানে তুমি খুব সিম্পলি এটা হ্যান্ডেল করতে পারো এবং এটা সময় বাঁচায় তোমার। যদিও দামের দিক দিয়ে একটু বেশি, দামটা একটু বেশি হয়, 4 ডিজিট ব্যালেন্স নিলে তোমার একটু বেশি দাম হবে, হয়তো লাখখানেক টাকা এরকম দামও হতে পারে, তো সেগুলো খুব সূক্ষ্মতম পরিমাপের জন্য। তো হলেও তোমার রাব যেগুলো 2 ডিজিট আছে সেগুলোর দাম খুব বেশি না, এই 5-10 হাজার 10 হাজার হলেই হয়ে যায়, তো সেগুলো দিয়েও আমরা ভালোভাবে মেজার করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তরল কঠিন পদার্থের ওজন মানে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের জন্য যে ওজন বা ভর পরিমাপ করি সেটা দুইটা ব্যালেন্সের সাহায্যে করি আমরা বললাম, একটা হচ্ছে কেমিক্যাল ব্যালেন্স, আরেকটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। কেমিক্যাল ব্যালেন্স আবার দুই প্রকার, একটা পলবঙ্গি আর একটা স্যাটোরিয়াস। সেটাতে কিভাবে আমরা ওজন করি, রাইডার কেন ব্যবহার করি এবং রাইডার ধ্রুবক কিভাবে নির্ণয় করি সবকিছু আমরা বলেছি, এবং ডিজিটাল ব্যালেন্স কিভাবে ব্যবহার করতে হয় তুমি খুব সিম্পল ব্যবহারিক নিয়ম এবং তোমাকে আমরা এটা ভালোভাবে বলে দিয়েছি। তো নেক্সট দিনে তোমাদের পরের টপিক নিয়ে অবশ্যই আলোচনা হবে, তোমরা সাথে সাথেই পড়তে থাকবে। আশা করি তোমরা যদি এই ক্লাসগুলো ঠিকঠাক মতো করো তাহলে এই চ্যাপ্টারে তোমার নতুন করে পড়ার দরকার হবে না, এখানেই তোমরা সেগুলো সব আয়ত্ত করে ফেলতে পারবে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। যে কোনো সমস্যা আমাকে ইনবক্স করতে পারবে, আমাকে তোমরা ফোন দিতে পারবে অথবা তোমরা মেল করতে পারবে, এটার অপশন আছে। তোমরা অবশ্যই যে কোনো বিষয়ে জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ।